এখন আমরা শুধু নিজেদের পরিবারের কথাই ভাবি না, আমরা সমাজের অন্যান্য মানুষের কল্যাণের কথাও ভাবি। রিয়ান এখন একটা বিনামূল্যে হাসপাতাল চালা। সেখানে গরিব মানুষদের চিকিৎসা দেওয়া হয়। প্রীতি সেই হাসপাতালেই কাজ করে। তিতলি একটা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে সে প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দেয়। অনিরুদ্ধ একটা মানসিক স্বাস্থ্য কেন্দ্র চালা। তার মন পড়ার ক্ষমতা দিয়ে সে বিষণ্ণতা এবং উদ্বেগে ভোগা মানুষদের সাহায্য করে। আর আমি এখন একটা হারিয়ে যাওয়া মানুষদের দাদি, আমি আজ একটা অদ্ভুত জিনিস দেখেছি গো। একদিন সে আমার কাছে এলো। কি দেখেছ? আমি জিজ্ঞাসা করলাম। আমি দেখেছি আমাদের শহরের নিচে একটা প্রাচীন শহর চাপা পড়ে আছে গু। সেটা কবে থেকে আছে? আমি জিজ্ঞাসা করলাম। 1000 বছরের পুরনো। সেখানে অনেক মূল্যবান জিনিস আছে গু। আমি পুরাতত্ত্ব বিভাগে খবর দিলাম। তারা খননকার্য শুরু করল। সত্যিই মাটির নিচ থেকে একটা প্রাচীন সভ্যতার নিদর্শন বেরিয়ে এলো। এই আবিষ্কার আমাদের শহরকে বিখ্যাত করে তুলল। অর্কের এই অবদানের জন্য সরকার তাকে একটা সম্মাননা দিল। অরিত্রী এখন 7 বছর বয়সী। সে স্কুলে যায়। তার খুশি ছড়ানোর ক্ষমতা এখন আরও নিয়ন্ত্রিত। নানি, আমি চাইলে সবাইকে খুশি করতে পারি। আবার চাইলে নিজেকে লুকিয়ে রাখতে পারি, সে আমাকে বলল। কেমন লুকিয়ে রাখো? আমি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম। আমি চাইলে অদৃশ্য হতে পারি কি? সে বলল। সত্যি অরিত্রী আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। এটা কেমন করে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। আমি আলো বাকিয়ে দিতে পারি কি? অরিত্রী আবার দৃশ্যমান হয়ে বলল। আমি রিয়ানকে এই কথা বললাম। মা, অরিত্রীর মধ্যে আলো নিয়ন্ত্রণের ক্ষমতা আছে কি? রিয়ান বলল। এটা বিপজ্জনক? আমি জিজ্ঞাসা করলাম। না, কিন্তু তাকে সতর্ক থাকতে হবে যেন কেউ তাকে ভুল কাজে ব্যবহার না করে গি। অব্র এখন 5 বছর বয়সী। তার সৃষ্টিশীলতার ক্ষমতা আরও বেড়েছে। দেখো দাদি, আমি একটা বাগান তৈরি করেছি। সে আমাকে তার রুমে নিয়ে গেল। তার রুমে সত্যিই একটা ছোট বাগান। কিন্তু এই বাগানের ফুলগুলো রং পরিবর্তন করছিল। এগুলো কেমন ফুল? আমি জিজ্ঞাসা করলাম। আমি নিজে তৈরি করেছি। এগুলো মানুষের মুড অনুযায়ী রং পরিবর্তন করে কি? অব্র গর্বের সাথে বলল। আমি প্রীতিকে এই কথা বললাম। আন্টি, অব্র ক্রমশ এমন জিনিস তৈরি করছে যেগুলো প্রকৃতিতে নেই। প্রীতি চিন্তিত হয়ে বলল। কি সমস্যা? আমি জিজ্ঞাসা করলাম। যদি অব্রের তৈরি জিনিসগুলো প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলে? আমরা অব্রকে শেখাতে শুরু করলাম যে তার ক্ষমতা দিয়ে শুধু এমন জিনিস তৈরি করা উচিত যেগুলো প্রকৃতির সাথে মানিয়ে চলে। অর্ণিমা এখন 3 বছর বয়সী। তার প্রকৃতি নিয়ন্ত্রণের ক্ষমতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মা, অর্ণিমা যখন খুশি হয় তখন আমাদের বাগানের সব ফুল ফুটে যায়, তিতলি বলল। আর যখন রাগ করে? আমি জিজ্ঞাসা করলাম। তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা অর্ণিমাকেও আবেগ নিয়ন্ত্রণ শেখাতে শুরু করলাম। এভাবে আমাদের পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে ভিন্ন ভিন্ন ক্ষমতা, কিন্তু সবাই একসাথে মিলে থাকি। প্রতি রবিবার আমাদের পারিবারিক সভা হয়। সেখানে সবাই নিজ নিজ ক্ষমতার অগ্রগতি নিয়ে আলোচনা করে। দাদি, আমাদের পরিবারের এই ক্ষমতাগুলো নিয়ে একটা বই লেখা উচিত। অর্ক একদিন বলল। কেন? আমি জিজ্ঞাসা করলাম। যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে তাদের ইতিহাস। আর অন্যান্য ক্ষমতাধারী পরিবারগুলোও সাহায্য পেতে পারে। আমি এই প্রস্তাবটা ভালো মনে করলাম। রিয়ান এবং তিতলি মিলে আমাদের পারিবারিক ইতিহাস লিখতে শুরু করল। কিন্তু কয়েক মাস পরে আবার একটা সমস্যা দেখা দিল। মা, আমি দেখেছি কিছু সরকারি কর্মকর্তা আমাদের পরিবার নিয়ে গবেষণা করতে চাইছে। তিতলি একটা স্বপ্নের কথা বলল। কি ধরনের গবেষণা? আমি জিজ্ঞাসা করলাম। তারা আমাদের ক্ষমতা সরকারি কাজে ব্যবহার করতে চায়। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। সরকারি লোকদের হাতে পড়লে আমাদের পারিবারিক শান্তি নষ্ট হয়ে যাবে। আমাদের কি করা উচিত? সুব্রত জিজ্ঞাসা করল। আমাদের অন্য কোথাও চলে যেতে হবে, রিয়ান বলল। কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে যেতে চাইলাম না। এখানেই আমাদের পূর্বপুরুষদের স্মৃতি। এখানেই আমাদের গুপ্ত কক্ষ। অর্ক একটা সমাধান দিল। দাদি, আমি দেখেছি আমাদের বাড়ির নিচে আরও গুপ্ত কক্ষ আছে। সেখানে লুকিয়ে থাকা যায়। আমরা আরও খনন করে আরও কয়েকটি গুপ্ত কক্ষ আবিষ্কার করলাম। সেগুলো এত বড় যে আমাদের পুরো পরিবার সেখানে থাকতে পারবে। আমরা সেই গুপ্ত কক্ষগুলোকে আধুনিক সুবিধা দিয়ে সাজালাম। বিদ্যুৎ, পানি, রান্নাঘর সব ব্যবস্থা করলাম।
যখন সরকারি লোকেরা এলো তারা বাড়িতে কাউকে পেল না। আমরা সবাই গুপ্ত কক্ষে লুকিয়েছিলাম। কয়েকদিন খোঁজাখুঁজির পর তারা চলে গেল। কিন্তু আমরা বুঝলাম, প্রতি সন্ধ্যায় সবাই মিলে একটা বড় হলরুমে বসে আড্ডা দেই। সেখানে বিভিন্ন পরিবারের মানুষরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে। মিতালি আন্টি, আমাদের এই শহর তৈরি করার ধারণাটা ছিল দুর্দান্ত ও একজন প্রতিবেশী বলল। হ্যাঁ, এখানে আমরা নিরাপদ আমি বললাম। কিন্তু আমাদের সন্তুষ্ট হওয়ার সুযোগ ছিল না। তিতলি একদিন একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখল। মা, আমি দেখেছি পৃথিবীতে একটা বড় বিপদ আসছে। সে ভয় পেয়ে আমার কাছে এলো। কী ধরনের বিপদ? আমি জিজ্ঞাসা করলাম। একটা প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এবং সুনামি। অনেক মানুষ মারা যাবে। কখন এটা ঘটবে? রিয়ান জিজ্ঞাসা করল। 3 মাস পরে, তিতলি নিশ্চিত করে বলল। আমরা তাড়াতাড়ি সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে খবর পাঠালাম। কিন্তু তারা আমাদের কথা বিশ্বাস করল না। আমরা নিজেরাই কিছু করতে হবে, রিয়ান বলল। আমাদের শহরের সবাই মিলে একটা পরিকল্পনা করলাম। আমরা যতদিন সময় আছে ততদিনে আমরা বিপদগ্রস্ত এলাকার মানুষদের সতর্ক করব। অর্ক তার অতীত দেখার ক্ষমতা দিয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করল। তিতলি তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে সঠিক সময় আর স্থান নির্ধারণ করল। আমরা গোপনে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের সাবধান করতে লাগলাম। কিন্তু অধিকাংশ মানুষই আমাদের কথা বিশ্বাস করল না। নির্ধারিত দিনে সত্যিই সেই ভূমিকম্প হল। কিন্তু যেহেতু আমরা আগে থেকে কিছু মানুষকে সতর্ক করেছিলাম, অনেক প্রাণ বাঁচানো গেল। দুর্যোগের পর আমাদের শক্তিপুরের সবাই মিলে উদ্ধার কাজে অংশগ্রহণ করলাম। রিয়ান এবং প্রীতি আহতদের চিকিৎসা করল। তিতলি উদ্ধার কাজ পরিচালনা করল। অনিরুদ্ধ দুর্যোগে আক্রান্তদের মানসিক সাহায্য দিল। অর্ক তার ক্ষমতা দিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের অবস্থান নির্ণয় করল। অরিত্রী তার আলো নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে অন্ধকার এলাকায় আলো তৈরি করল। অব্র তার সৃষ্টিশীলতার ক্ষমতা দিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করল। আমি আমার অতীত দেখার ক্ষমতা দিয়ে হারিয়ে যাওয়া মানুষদের খোঁজ করলাম। এই উদ্ধার কাজে আমাদের অবদানের জন্য সরকার আমাদের স্বীকৃতি দিল। আপনারা কারা? কেমন করে এত নিখুঁতভাবে উদ্ধার কাজ পরিচালনা করলেন? দুর্যোগ মন্ত্রী জিজ্ঞাসা করল। আমরা সাধারণ মানুষ। কিন্তু আমরা মিলেমিশে কাজ করি, রিয়ান উত্তর দিল। সরকার আমাদের সাথে আনুষ্ঠানিক সহযোগিতার প্রস্তাব দিল। আপনারা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাথে কাজ করুন, মন্ত্রী বলল। আমরা এই প্রস্তাব গ্রহণ করলাম। কিন্তু শর্ত দিলাম যে আমাদের পরিচয় গোপন রাখতে হবে। এখন আমাদের শক্তিপুর শহর একটা গোপন দুর্যোগ মোকাবেলা কেন্দ্র হিসেবে কাজ করে। তিতলির ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে আমরা আগে থেকেই জানতে পারি কোথায় কি দুর্যোগ হবে। অর্কের অতীত দেখার ক্ষমতা দিয়ে আমরা আগের দুর্যোগের প্যাটার্ন বিশ্লেষণ করি। আমরা এখন জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় অবদান রাখছি। কিন্তু সবাই জানে আমরা একটা বিশেষ দল, কিন্তু কেউ জানে না আমাদের আসল পরিচয়। আজ যখন আমি এই গল্প বলছি, আমার বয়স 50 পার হয়ে গেছে। আমার নাতিনাতনীরা বড় হয়ে উঠছে। অর্ক এখন 15 বছর বয়সী। সে আমাদের শক্তিপুর স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র। অরিত্রী 12 বছর বয়সী। সে শিল্পকলায় খুব ভালো। তার আঁকা ছবিগুলো আলোকিত হয়ে ওঠে। অব্র 10 বছর বয়সী। সে এখন এমন জিনিস তৈরি করে যেগুলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। অর্ণিমা 8 বছর বয়সী। সে আমাদের শহরের সব বাগান দেখভাল করে। তার স্পর্শে গাছপালা দ্রুত বৃদ্ধি পায়। অর্পিতা 6 বছর বয়সী। সে আমাদের শহরের সবার প্রিয়। তার হাসিতে সবাই খুশি হয়ে যায়। এই বাচ্চাদের দেখে আমার মনে হয় আমাদের পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল। আর আমাদের প্রাপ্তবয়স্ক সন্তানরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। রিয়ান এখন একজন বিখ্যাত চিকিৎসক। দেশবিদেশ থেকে রোগীরা তার কাছে আসে। প্রীতি তার নিরাময় ক্ষমতা দিয়ে হাজার হাজার মানুষকে সুস্থ করেছে। তিতলি এখন জাতীয় পর্যায়ে দুর্যোগ পূর্বাভাস বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। অনিরুদ্ধামী মিতালি দাস। এই ছিল আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চার আর রহস্যের গল্প। একটা গল্প যা শুরু হয়েছিল একটা অন্ধকার রাতে, কিন্তু শেষ হয়েছে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলার মধ্য দিয়ে। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। কয়েক বছর পরে আরও একটা বড় রহস্য আমাদের সামনে এলো। অর্ক এখন 5 বছর বয়সী। সে এমন কিছু কথা বলতে শুরু করেছে যেগুলো আমাদের সবাইকে চমকে দেয়া। দাদি, আমি জানি তুমি আগে কোথায় থাকতে। একদিন সে আমার কাছে এসে বলল। কোথায় থাকতাম অর্ক? আমি হেসে জিজ্ঞাসা করলাম।
তুমি একটা বড় পাহাড়ের উপরে থাকতে। সেখানে অনেক ফুলের বাগান ছিল। অর্ক নিশ্চিত গলায় বলল। আমার গা শিউরে উঠল। অর্ক কেমন করে জানল যে আমার শৈশব কেটেছে পার্বত্য চট্টগ্রামে আমার নানার বাড়িতে? সেখানে সত্যিই অনেক ফুলের বাগান ছিল। অর্ক, তুমি এটা কোথায় শুনেছ? আমি জিজ্ঞাসা করলাম। আমি স্বপ্নে দেখেছি। তুমি ছোট মেয়ে ছিলে। তোমার চুল অনেক লম্বা ছিল। অর্ক বিস্তারিত বর্ণনা দিল। আমি রিয়ানকে এই কথা বললাম। সে বলল, মা, মনে হচ্ছে অর্কের মধ্যে অতীত দেখার ক্ষমতা আছে। গিউ, এটা কেমন সম্ভব? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তিতলি যেমন ভবিষ্যৎ দেখে, অর্ক তেমন অতীত দেখতে পারে। এটাও একটা বিশেষ ক্ষমতা। কিছুদিন পরে অর্ক আরও অবাক করা কথা বলল। বাবা, আমি দেখেছি আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত টানেল আছে। সে রিয়ানকে বলল। কোথায় টানেল? রিয়ান জিজ্ঞাসা করল। আমাদের বাড়ির বেসমেন্টের দেয়ালে একটা গোপন দরজা আছে। সেটা খুলে গেলে একটা লম্বা টানেল পাওয়া যাবে। আমরা সবাই মিলে বেসমেন্ট খোঁজ করলাম। সত্যিই পূর্ব দিকের দেয়ালে একটা আলগা ইট পেলাম। সেটা সরানোর পর একটা গোপন দরজা পেলাম। দরজা খুলে দেখি একটা সংকীর্ণ টানেল নিচের দিকে চলে গেছে। আমরা টর্চলাইট নিয়ে টানেলে নামলাম। টানেলের শেষে একটা বড় কক্ষ পেলাম। কক্ষটার দেয়ালে অনেক প্রাচীন চিত্র আঁকা। আর মাঝখানে একটা পাথরের বেদি। এটা কি? তিতলি অবাক হয়ে জিজ্ঞাসা করল। রিয়ান দেয়ালের চিত্রগুলো দেখতে লাগল। মা, এগুলো আমাদের পূর্বপুরুষদের ছবি। আর এই বেদিটা ছিল তাদের পূজার জায়গাগু। মানে? আমি জিজ্ঞাসা করলাম। আমাদের পূর্বপুরুষরা এখানে বসে তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য সাধনা করতেন। অনিরুদ্ধ একটা পুরনো পুঁথি খুঁজে পেল। এখানে লেখা আছে এই স্থানে বসে ধ্যান করলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। প্রীতি বলল, তাহলে আমাদের এই জায়গা ব্যবহার করা উচিত কি? কিন্তু সাবধানে। কি? আমি বললাম। অতিরিক্ত শক্তি আবার বিপজ্জনক হতে পারে। পরের কয়েক সপ্তাহে আমরা নিয়মিত সেই গুপ্ত কক্ষে গিয়ে ধ্যান করতে লাগলাম। আশ্চর্যের বিষয়, আমাদের সবার ক্ষমতা বৃদ্ধি পেতে লাগল। রিয়ান এখন রোগীদের স্পর্শ না করেও তাদের রোগ নির্ণয় করতে পারে। প্রীতির নিরাময় শক্তি এত বেড়েছে যে সে গুরুতর রোগীদেরও সুস্থ করতে পারে। তিতলির ভবিষ্যৎ দেখার ক্ষমতা আরও তীক্ষ্ণ হয়েছে। সে এখন বছরের পর বছর পরের ঘটনাও দেখতে পারে। অনিরুদ্ধ এখন মানুষের মনের গভীরতম চিন্তাও পড়তে পারে। আর আমার মধ্যেও একটা নতুন ক্ষমতার বিকাশ হল। আমি এখন মানুষের অতীত দেখতে পারি। মিতালি, তোমার মধ্যেও ক্ষমতা জেগেছে? একদিন সুব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি এখন যে কোনো মানুষের অতীত জানতে পারি। কি? আমি বললাম। এটা কেমন করে? সুব্রত জিজ্ঞাসা করল। আমি যখন কারো হাত স্পর্শ করি, তখন তার জীবনের ঘটনাগুলো আমার চোখের সামনে ভেসে উঠে। এই নতুন ক্ষমতা পেয়ে আমরা আরও বেশি মানুষের সাহায্য করতে পারলাম। কিন্তু সাথে সাথে নতুন কিছু সমস্যাও দেখা দিল। একদিন অর্ক খুব উদ্বিগ্ন হয়ে আমার কাছে এল। দাদি, আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। সে বলল। কি দেখেছ? আমি জিজ্ঞাসা করলাম। অনেক দিন আগে এই বাড়িতে একটা খারাপ ঘটনা ঘটেছিল। একজন লোক আমাদের পূর্বপুরুষকে হত্যা করেছিল। আমার রক্ত জমে গেল। কেন হত্যা করেছিল? সে আমাদের পূর্বপুরুষের ক্ষমতা চুরি করতে চেয়েছিল, কিন্তু পারেনি। অর্ক আরও বলল, দাদি, সেই লোকের বংশধররা এখনও আছে। তারা এখনও আমাদের ক্ষতি করতে চায়। আমি রিয়ানকে এই কথা বললাম। সে বলল, মা, এটা হতে পারে। আমাদের গবেষণা কেন্দ্রেও কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষমতা দখল করতে চায়। তাহলে আমরা কি করব? আমি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম। আমাদের আরও সতর্ক থাকতে হবে। রিয়ান বলল। কয়েকদিন পরে আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক এল। তার পরিচয় দিল মিশ্র বলে। আমি আপনাদের পারিবারিক ক্ষমতা নিয়ে গবেষণা করতে চাই। সে বলল। রিয়ান তার দিকে সন্দেহের চোখে তাকাল। কি ধরনের গবেষণা? আমি জানতে চাই আপনাদের এই ক্ষমতা কেমন করে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত করা যায়। মিশ্র বলল। আমার মনে হল লোকটার উদ্দেশ্য ভালো নয়। আমি তার হাত স্পর্শ করে তার অতীত দেখার চেষ্টা করলাম। দেখলাম এই লোক আগে অনেক মানুষকে প্রতারণা করেছে। সে আসলে ক্ষমতা চুরি করতে এসেছে। আমি চোখের ইশারায় রিয়ানকে সতর্ক করলাম। দুঃখিত মিশ্র, আমরা এই মুহূর্তে কোনো গবেষণায় অংশগ্রহণ করতে পারব না। রিয়ান বিনয়ের সাথে বলল। মিশ্র চলে গেল। কিন্তু আমার মনে হল সে আবার আসবে। পরদিন তিতলি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল।
মা, আমি দেখেছি আমাদের বাড়িতে কিছু খারাপ লোক আক্রমণ করেছে। সে কাঁদতে কাঁদতে বলল। কখন এটা ঘটবে? আমি জিজ্ঞাসা করলাম। আগামীকাল রাতে, তিতলি বলল। আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করলাম। আগামীকাল রাতে আমরা সবাই একসাথে থাকব। পরদিন সন্ধ্যায় আমরা সবাই বাড়িতে ছিলাম। রাত 10টার দিকে বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শোনা গেল। রিয়ান জানালা দিয়ে দেখল 5-6 জন লোক আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। তারা কি চায়? সুব্রত জিজ্ঞাসা করল। আমাদের ক্ষমতা, রিয়ান বলল। হঠাৎ তারা বাড়িতে ঢুকার চেষ্টা করল। কিন্তু আমরা তৈরি ছিলাম। রিয়ান তার মানসিক শক্তি ব্যবহার করে তাদের মন নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। কিন্তু তারাও কোনো বিশেষ সুরক্ষা নিয়ে এসেছিল। আমাদের গুপ্ত কক্ষে চলো, আমি বললাম। আমরা সবাই তাড়াতাড়ি গুপ্ত কক্ষে নেমে গেলাম। সেখানে আমাদের ক্ষমতা আরও বেশি শক্তিশালী হয়। আমরা সবাই মিলে একসাথে ধ্যান করলাম। আমাদের সম্মিলিত শক্তি দিয়ে আক্রমণকারীদের মনে ভয় ঢুকিয়ে দিলাম। তারা ভয় পেয়ে পালিয়ে গেল। আমরা নিরাপদ। রিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আমি জানতাম এটাই শেষ নয়। তারা আবার আসবে। পরের দিন আমরা পুলিশে খবর দিলাম। কিন্তু পুলিশ আমাদের কথা বিশ্বাস করল না। আপনারা বলছেন যে কিছু লোক আপনাদের অতিপ্রাকৃত ক্ষমতা চুরি করতে এসেছিল? এটা তো কোনো অপরাধ নয়, পুলিশ অফিসার হেসে বলল। আমরা বুঝলাম আমাদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। সেই রাতে আমরা আবার গুপ্ত কক্ষে গিয়ে পূর্বপুরুষদের পুঁথি পড়লাম। সেখানে লেখা ছিল কেমন করে আমাদের বাড়িকে সুরক্ষিত রাখা যায়। এখানে লেখা আছে একটা সুরক্ষা বলয় তৈরি করার কথা। অনিরুদ্ধ পুঁথি পড়ে বলল। কেমন? আমি জিজ্ঞাসা করলাম। আমাদের সবাইকে মিলে একটা বিশেষ মন্ত্র পড়তে হবে। তাহলে আমাদের বাড়ির চারপাশে একটা অদৃশ্য প্রাচীর তৈরি হবে। আমরা সবাই মিলে সেই মন্ত্র পড়লাম। পড়ার সময় আমাদের চারপাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল। মন্ত্র শেষ হওয়ার পর আমরা অনুভব করলাম যেন একটা সুরক্ষা কবচ আমাদের ঘিরে রেখেছে। পরের কয়েকদিন আর কোনো আক্রমণ হল না। কিন্তু অর্ক আরও একটা দর্শন পেল। দাদি, আমি দেখেছি সেই খারাপ লোকেরা অন্য কোথাও গিয়ে আরও ক্ষমতাধারী মানুষদের খোঁজ করছে। অর্ক বলল। আমাদের কি করা উচিত? আমি জিজ্ঞাসা করলাম। রিয়ান বলল, মা, আমাদের অন্যান্য ক্ষমতাধারী পরিবারগুলোকে সতর্ক করা উচিত। আমরা আমাদের গবেষণা কেন্দ্রের মাধ্যমে অন্যান্য বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের সাথে যোগাযোগ করলাম। কয়েক সপ্তাহের মধ্যে আমরা জানতে পারলাম দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের আক্রমণ হয়েছে। আমাদের একটা জোট গঠন করা উচিত, প্রীতি বলল। ভালো ধারণা। রিয়ান রাজি হল। আমরা বিভিন্ন ক্ষমতাধারী পরিবারের সাথে মিলে একটা গোপন সংগঠন তৈরি করলাম। এই সংগঠনের নাম দিলাম রক্ষক সমিতি। আমাদের উদ্দেশ্য ছিল একে অপরকে সাহায্য করা এবং অন্যায়কারীদের থেকে নিজেদের রক্ষা করা। কয়েক মাস পরে আমাদের কাছে খবর এলো যে মিশ্র এবং তার দল আরও বড় একটা পরিকল্পনা করছে। তারা একটা বিশেষ যন্ত্র তৈরি করেছে যা দিয়ে ক্ষমতা চুরি করা যায়। আমাদের একজন গুপ্তচর খবর দিল। আমাদের কিছু করতে হবে, তিতলি বলল। আমরা রক্ষক সমিতির সবাইকে নিয়ে একটা পরিকল্পনা করলাম। আমরা মিশ্রের ল্যাবরেটরিতে অভিযান চালাব। অভিযানের রাতে আমরা 10 জন মিলে মিশ্রের ল্যাবে গেলাম। সেখানে সত্যিই একটা অদ্ভুত যন্ত্র দেখলাম। এটা দিয়ে তারা মানুষের ক্ষমতা শুষে নেয়। রিয়ান যন্ত্রটা পরীক্ষা করে বলল। আমরা সেই যন্ত্র নষ্ট করে দিলাম। আর মিশ্র এবং তার দলকে আটক করলাম। আপনারা জানেন না আপনারা কি করছেন? মিশ্র চিৎকার করে বলল। আমি মানবজাতির উন্নতির জন্য কাজ করছি। না, তুমি মানুষের ক্ষতি করছ, রিয়ান কঠোর গলায় বলল। আমরা তাদের পুলিশের হাতে তুলে দিলাম। এবার পুলিশ আমাদের কথা বিশ্বাস করল কারণ আমরা প্রমাণ দিতে পেরেছিলাম। এই ঘটনার পর আমাদের পারিবারিক জীবন আরও শান্তিপূর্ণ হয়ে উঠল। অর্ক এখন স্কুলে যায়। সে তার ক্ষমতা ব্যবহার করে ইতিহাসের জটিল প্রশ্নের উত্তর দেয়া। অরিত্রী এখন 4 বছর বয়সী। তার খুশি ছড়ানোর ক্ষমতা আরও বেড়েছে। যেখানেই যায় সেখানে সবাই আনন্দিত হয়ে যায়। তিতলি এবং অনিরুদ্ধের এখন একটা বাচ্চা হয়েছে। নাম রেখেছে অর্ণিমা। এই ছোট্ট মেয়েটার মধ্যেও বিশেষ কিছু লক্ষ্য রয়েছে। মা, অর্ণিমা মাত্র 6 মাস বয়সী, কিন্তু সে যখন কাঁদে তখন আকাশে মেঘ জমে। তিতলি একদিন বলল। সত্যি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ মা। আর যখন সে হাসে তখন রোদ বের হয়। আমরা বুঝলাম অর্ণিমার মধ্যে প্রকৃতি নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। রিয়ান এবং প্রীতির তৃতীয় সন্তান হয়েছে। নাম রেখেছে অব্র।
এই ছেলেটার বয়স মাত্র 2 বছর, কিন্তু সে এমন কিছু জিনিস তৈরি করতে পারে যেগুলো অসাধারণ। দেখো মা, অব্র কাদামাটি দিয়ে এমন কিছু বানিয়েছে যেগুলো জীবন্ত হয়ে উঠেছে। খুপ্রীতি আমাকে দেখালো। সত্যিই দেখলাম ছোট্ট অব্র কাদা দিয়ে তৈরি করা পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। এটা কেমন সম্ভব? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। মা, অব্রের মধ্যে সৃষ্টিশীলতার ক্ষমতা আছে। সে যা কিছু কল্পনা করে তা বাস্তব করে তুলতে পারে, রিয়ান বলল। আমাদের পরিবার এখন অনেক বড়। সবার মধ্যে আলাদা আলাদা ক্ষমতা। কিন্তু সবাই মিলে একসাথে থাকি। প্রতি পূর্ণিমার রাতে আমরা সবাই মিলে গুপ্ত কক্ষে ধ্যান করি। এতে আমাদের পারস্পরিক বন্ধন আরও মজবুত হয়। মা, আমাদের পরিবারের এই ক্ষমতাগুলো ভবিষ্যতে আরও বাড়বে, তিতলি একদিন বলল। কেমন? আমি জিজ্ঞাসা করলাম। আমি দেখেছি আমাদের নাতিনাতনীদের মধ্যে আরও অসাধারণ ক্ষমতা প্রকাশ পাবে। ভয়ের কিছু নেই তো? আমি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম। না মা, আমরা সবাই এই ক্ষমতাগুলো ভালো কাজে ব্যবহার করব। আজ যখন আমি এই গল্পের শেষের দিকে পৌঁছেছি, তখন আমার মনে হচ্ছে আমাদের জীবনটা সত্যিই একটা অ্যাডভেঞ্চার ছিল। সেই মোমবাতির রাতে যা শুরু হয়েছিল, তা থেকে আমরা শিখেছি যে জীবনে যে কোনো পরিস্থিতি আসুক, পরিবারের সবাই মিলে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের বিশেষ ক্ষমতাগুলো আমাদের জীবনকে জটিল করে তুলেছিল, কিন্তু সাথে সাথে আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। এখন আমরা শুধু নিজেদের পরিবারের কথাই ভাবি না, আমরা সমাজের অন্যান্য মানুষের কল্যাণের কথাও। রাত 10টায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মোমবাতি জ্বালালাম। ছেলে বলল, মা, আমার রুমে মশার উপদ্রব, তোর ঘরে থাকি। আমি রাজি হয়ে গেলাম। মোমবাতির আলো, আমরা বিছানায় শুয়ে গল্প করছিলাম। সে বলল, মা, মোমবাতির আলোতে তোকে অনেক সুন্দর লাগছে। আমি লজ্জা পেয়ে বললাম, কি বলিস? সে আমার মুখের কাছে মোমবাতি নিয়ে এসে বলল, সত্যি মা, তুই খুব সুন্দর। হঠাৎ সে মোমবাতি টেবিলে রেখে আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি বললাম, কি করছিস? সে ফিসফিস করে বলল, মা, এই অন্ধকারে আমি তোর কাছে একটা কথা বলি। আমি তোকে ভালোবাসি, তোর স্বামী হতে চাই। তুই আমাকে বিয়ে করবি? মোমবাতির কাপা আলোতে তার চোখে অদ্ভুত দৃষ্টি দেখলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়ান আর তিতলি। রিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তিতলি 10 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন রাতে যা ঘটেছিল সেটা আজও ভুলতে পারি না। মোমবাতির সেই কাপা আলো, রিয়ানের চোখে যে অদ্ভুত দৃষ্টি দেখেছিলাম, সেটা আমাকে ভাবিয়ে তুলেছিল। কিন্তু যা আমি জানতাম না সেটা হলো এই ঘটনার পেছনে লুকিয়েছিল একটা বিশাল রহস্য। পরদিন সকালে রিয়ান যখন কলেজে চলে গেল, আমি তার রুমে গেলাম। রুমটা পরিষ্কার করতে গিয়ে তার বইয়ের তাকের পেছনে একটা পুরনো ডায়েরি খুঁজে পেলাম। ডায়েরিটা ছিল আমার দাদুর। দাদু মারা গিয়েছেন আজ থেকে 15 বছর আগে। কিন্তু এই ডায়েরি রিয়ানের কাছে কেমন করে এলো? আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। প্রথম কয়েকটা পাতায় সাধারণ দৈনন্দিন কাজের কথা লেখা। কিন্তু একটা জায়গায় এসে আমি থমকে গেলাম। দাদু লিখেছেন, আমার নাতি রিয়ান যখন 18 বছর বয়সে পৌঁছাবে, তখন তার মধ্যে পরিবর্তন আসবে। এটা আমাদের বংশের একটা অভিশাপ। প্রতি 3 প্রজন্মে একজন পুরুষের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। আমি আরও পড়লাম। দাদু লিখেছেন, এই শক্তি জাগ্রত হলে সে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারবে। তার চোখের দিকে তাকালে যে কেউ তার বশ হয়ে যাবে। কিন্তু এই শক্তি ব্যবহার করলে ধীরে ধীরে সে তার মানবিকতা হারিয়ে ফেলবে। আমার হাত কাঁপছিল। গতকাল রাতে রিয়ানের চোখে যে অদ্ভুত দৃষ্টি দেখেছিলাম, সেটা কি তাহলে এই শক্তির প্রকাশ ছিল? দাদুর ডায়েরিতে আরও লেখা ছিল, এই শক্তি থামানোর একটাই উপায়। পূর্ণিমার রাতে নদীর তীরে গিয়ে বিশেষ একটা মন্ত্র পড়তে হবে। সেই সাথে থাকতে হবে পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটি। আমি ক্যালেন্ডার দেখলাম। আজ থেকে মাত্র 3 দিন পর পূর্ণিমা। আমাদের কাছে সময় কম। কিন্তু সমস্যা হলো, রিয়ানকে এই সব কথা বলবো কেমন করে? সে তো বুঝবেই না। দুপুরে রিয়ান ফিরে এলো। সে আগের চেয়ে আরও অদ্ভুত ব্যবহার করছিল। খাবার সময় সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে দেখে নিচ্ছে। তিতলি বলল, ভাই, তুমি আজ কেমন যেন ভিন্ন লাগছ গো।
রিয়ান হেসে বলল, কিছু না তিতু, নতুন কিছু শিখেছি শুধু। তার হাসিতে একটা বিদঘুটে ভাব ছিল। সন্ধ্যায় সুব্রত অফিস থেকে ফিরল। রিয়ান তার বাবার সাথেও আগের মতো স্বাভাবিক আচরণ করল না। সে যেন কোনো পরিকল্পনা করছিল। রাত 10টায় আবার বিদ্যুৎ চলে গেল। আমি মনে মনে ভাবলাম, এটা কি কোনো কাকতালীয় ঘটনা? গতকালও এই সময়ে বিদ্যুৎ গিয়েছিল। রিয়ান আবার মোমবাতি নিয়ে এলো। কিন্তু এবার সে শুধু আমার রুমে আসল না, তিতলিকেও ডাকল। তিতু, এসো আমাদের সাথে গল্প করক। তিতলি খুশি হয়ে এলো। আমরা তিনজন বিছানায় বসে গল্প করতে লাগলাম। রিয়ান তার ছোট্ট বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম তিতলির চোখ ঝাপসা হয়ে আসছে। সে যেন ঘুমের ভান করছে। তিতু, তোর কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। রিয়ান বলল, ওর কিছু হয়নি মা। ও শুধু একটু ক্লান্ত। তিতলি যেন রোবটের মতো উঠে গিয়ে নিজের রুমে চলে গেল। এবার আমি বুঝলাম, রিয়ান সত্যিই কোনো অস্বাভাবিক শক্তি পেয়েছে। সে তিতলির মন নিয়ন্ত্রণ করেছে। রিয়ান, তুমি তিতলির সাথে কি করলে? আমি জিজ্ঞাসা করলাম। সে হাসল। কিছুই না মা। আমি শুধু বুঝতে পারছি মানুষের মন কেমন করে কাজ করে। কি সে আমার দিকে এগিয়ে এলো। মা, তুমি কি আমার চোখে তাকাতে পারবে? তার গলায় একটা কমান্ডিং ভাব ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। না রিয়ান, আমি তাকাবো না। কেন মা? আমার চোখেই বা কি আছে? সে আরও কাছে এলো। আমি দাদুর ডায়েরির কথা মনে করলাম। রিয়ান যদি আমার চোখেও তার শক্তি প্রয়োগ করে, তাহলে আমিও তিতলির মতো তার নিয়ন্ত্রণে চলে যাব। রিয়ান, তুমি ঠিক আছো তো? আমি চোখ বন্ধ রেখেই জিজ্ঞাসা করলাম। আমি কখনো এত ভালো ছিলাম না মা। আমি এখন বুঝতে পারছি সবকিছু। তুমি জানো, আজ কলেজে আমি আমার সব বন্ধুদের মন নিয়ন্ত্রণ করেছি। তারা যা চেয়েছি তাই করেছে। আমার গা শিউরে উঠল। রিয়ান সত্যিই বিপজ্জনক হয়ে উঠছে। এখন আমি চাই তুমিও আমার কথা শোনো। কুশে বলল। রিয়ান, আমি তোমার মা। তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কঠোর গলায় বললাম। মা? মা কি? সে হেসে বলল। আমার এখন এমন শক্তি আছে যে আমি যা চাই তাই করতে পারি। এমনকি তুমিও আমার কথা মানতে বাধ্য হবে। আমি চোখ বন্ধ রেখেই বললাম, রিয়ান, তুমি ভুল পথে যাচ্ছ। এই শক্তি তোমার জন্য ভালো না। ভালো মন্দ বলে কিছু নেই মা। আছে শুধু শক্তি আর দুর্বলতা। আমি এখন শক্তিশালী। তার গলার আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝলাম, আমাকে কোনোভাবে পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দাদুর ডায়েরি অনুযায়ী সেই রাতেই এই অভিশাপ থেকে রিয়ানকে মুক্ত করা যাবে। ঠিক আছে রিয়ান, আমি তোমার কথা শুনব। আমি বললাম। তাহলে চোখ খোলো। সে আদেশ করল। না, আমি চোখ খুলব না। তোমার কথা শুনব, কিন্তু চোখ খুলব না। আমি জিদ করলাম। রিয়ান রাগ করল। মা, তুমি আমার কথা শুনছ না কেন? আমি তোমার মা রিয়ান। তুমি আমার উপর জোর করতে পারো না। আমি বললাম। সে হাল ছেড়ে দিল। ঠিক আছে, আজ তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু কাল তুমি আমার কথা শুনতে বাধ্য হবে। সে চলে গেল। আমি চোখ খুললাম। মোমবাতির আলো নিভু নিভু করছিল। পরদিন সকালে আমি সুব্রতকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করল না। কিন্তু যখন দাদুর ডায়েরি দেখালাম, তখন সে চিন্তিত হয়ে পড়ল। মিতালি, আমি রিয়ানের মধ্যে সত্যিই পরিবর্তন লক্ষ্য করছি। গতকাল সে আমার সাথে কথা বলার সময় অন্যরকম ছিল। সুব্রত বলল। আমাদের কাল রাতেই কিছু করতে হবে। কাল পূর্ণিমা। আমি বললাম। সুব্রত দাদুর ডায়েরিটা আরও পড়ল। এখানে লেখা আছে যে নদীর তীরে একটা বিশেষ জায়গায় যেতে হবে। সেই জায়গাটা চিনতে পারব কেমন করে? দাদু বলতেন, আমাদের পুরনো বাড়ির পেছনে যে নদী বয়ে গেছে সেখানে একটা বটগাছ আছে। সেই গাছের নিচেই নাকি আমাদের পূর্বপুরুষরা পূজা করতেন। কিন্তু রিয়ানকে সেখানে নিয়ে যাব কেমন করে? সে তো যেতে চাইবে না। সেটা আমি ব্যবস্থা করব। আমি বললাম। দুপুরে রিয়ান কলেজ থেকে ফিরল। সে আগের দিনের চেয়েও বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। মা, আজ আমি আরও অনেক কিছু শিখেছি। সে বলল। কি শিখেছ? আমি জিজ্ঞাসা করলাম। আমি এখন দূর থেকেই মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারি। চোখে চোখ রাখার দরকার নেই। তার চোখে একটা বিপজ্জনক আলো জ্বলছিল। আমি বুঝলাম, রিয়ানের শক্তি আরও বেড়েছে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। সন্ধ্যায় আমি রিয়ানকে বললাম, রিয়ান, আজ রাতে আমাদের গ্রামের পুরনো বাড়িতে যেতে হবে। দাদুর কিছু জিনিস আনতে হবে।
কেন হঠাৎ? সে জিজ্ঞাসা করল। তোমার দাদু বলে গিয়েছিলেন তুমি 18 বছর হলে তার একটা বিশেষ উপহার পাবে। সেটা পুরনো বাড়িতে লুকিয়ে রেখেছেন গু। রিয়ানের চোখ চকচক করে উঠল। কি ধরনের উপহার? সেটা গেলেই জানবে আমি বললাম। রাত 8টায় আমরা গ্রামের দিকে রওনা দিলাম। সুব্রত গাড়ি চালাচ্ছিল। তিতলিকে আমরা বাড়িতে রেখে এসেছি। প্রতিবেশী মিসেস সেনকে দেখাশোনা করতে বলেছি। পুরনো বাড়িতে পৌঁছানোর পর আমরা নদীর দিকে গেলাম। চাঁদের আলো পুরো এলাকাটা আলোকিত করে রেখেছিল। বটগাছটা দেখা যাচ্ছিল। মা, উপহারটা কোথায়? রিয়ান জিজ্ঞাসা করল। ওই বটগাছের নিচে। আমি বললাম। আমরা বটগাছের কাছে গেলাম। আমি দাদুর ডায়েরি থেকে মন্ত্রটা পড়তে শুরু করলাম। কিন্তু মন্ত্রটা সংস্কৃতে লেখা ছিল। আমার পড়তে অসুবিধা হচ্ছিল। মা, তুমি কি করছো? রিয়ান সন্দেহের চোখে তাকাল। রিয়ান, তোমাকে সত্যি বলি। তোমার দাদু কোনো উপহারের কথা বলে যাননি। তোমার মধ্যে একটা অভিশাপ কাজ করছে। আমি সেটা দূর করতে চাই। রিয়ান হেসে ফেলল। অভিশাপ? এটা অভিশাপ নয় মা, এটা আশীর্বাদ। আমি এখন যা চাই তাই করতে পারি। না রিয়ান, এটা তোমার জন্য ভালো নয়, সুব্রত বলল। বাবা, তুমিও আমার বিপক্ষে? রিয়ান রাগ করল। তার চোখ লাল হয়ে উঠল। পূর্ণিমার চাঁদের আলো সেই লাল চোখ আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। তোমরা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। সে বলল। রিয়ান তার শক্তি প্রয়োগ করতে যাচ্ছিল। কিন্তু আমি তাড়াতাড়ি মন্ত্র পড়তে লাগলাম। যেভাবেই হোক মন্ত্রটা শেষ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি জোরে জোরে পড়তে লাগলাম। রিয়ান চিৎকার করে উঠল। মা, তুমি কি করছ? আমার মাথায় ব্যথা হচ্ছে। সুব্রত রিয়ানকে ধরে রাখল। মিতালি, তাড়াতাড়ি মন্ত্র পড়ো। আমি আরও জোরে পড়তে লাগলাম। হঠাৎ একটা তীব্র আলো বেরিয়ে এলো রিয়ানের চোখ থেকে। সেই আলো আকাশের দিকে উঠে গেল। রিয়ান মাটিতে পড়ে গেল। আমরা দৌড়ে তার কাছে গেলাম। রিয়ান, তুমি ঠিক আছো? আমি জিজ্ঞাসা করলাম। রিয়ান চোখ খুলল। তার চোখে আগের সেই লাল ভাব নেই। স্বাভাবিক দেখাচ্ছে। মা, আমি কোথায়? এখানে কেন এসেছি? সে কিছুই মনে করতে পারছিল না। তুমি অসুস্থ ছিলে রিয়ান। এখন তুমি ভালো আছো? আমি তাকে জড়িয়ে ধরলাম। মা, আমার মাথাটা খুব ঝিমঝিম করছে। সে বলল। বাড়ি চলো, তুমি ভালো হয়ে যাবে। সুব্রত বলল। আমরা বাড়ি ফিরে এলাম। রিয়ান গভীর ঘুমে ঢলে পড়ল। পরদিন সকালে রিয়ান উঠে স্বাভাবিক আচরণ করল। গত 3 দিনের কোনো কিছুই সে মনে করতে পারছিল না। মা, আমার মনে হয় আমি কয়েকদিন অসুস্থ ছিলাম। অনেক কিছুই মনে নেই। সে বলল। হ্যাঁ, তুমি জ্বরে ছিলে। এখন ভালো আছো? আমি বললাম। তিতলিও স্বাভাবিক হয়ে গেছে। সে কিছুই মনে করতে পারে না। সুব্রতকে বললাম, দাদুর ডায়েরিটা আমাদের পুড়িয়ে ফেলা উচিত। কেন? সে জিজ্ঞাসা করল। যদি এই ডায়েরি ভবিষ্যতে কারো হাতে পড়ে, তাহলে তারাও এই অভিশাপের কথা জানতে পারবে। হয়তো ক্ষতি হতে পারে। কি? সুব্রত রাজি হল। আমরা ডায়েরিটা পুড়িয়ে দিলাম। কিন্তু কয়েক সপ্তাহ পরে আমি আবিষ্কার করলাম যে রিয়ানের মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে। তার স্মৃতিশক্তি অসাধারণ হয়ে গেছে। মা, আমার মনে হয় আমি কোনো কিছু ভুলে যাই না। একদিন সে বলল। কি মানে? আমি জিজ্ঞাসা করলাম। মানে, আমি যা একবার দেখি বা শুনি সেটা আমার মনে থেকে যায়। এমনকি ছোটবেলার অনেক কিছুও মনে পড়ে যা আগে মনে ছিল না। আমি চিন্তিত হয়ে পড়লাম। মন্ত্র পড়ে আমরা রিয়ানের ক্ষতিকর শক্তি দূর করতে পেরেছি, কিন্তু নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন।
তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট।
কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে।
ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল।
গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা।
তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা গে। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে উ। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব উ। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই উ। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি উ। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে। শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা।
লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল।
দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিয়ে আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।